হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব লাজারাসের এপিসোড 6। এপিসোডের শুরুতেই আমরা ডাকের একটা দৃশ্য দেখতে পাই, যে একটা ম্যাগাজিন নিয়ে আসে, একটা আধ্যাত্মিক ম্যাগাজিন যা প্রায় 15 বছরের পুরনো। আর এর মধ্যে একটা নিবন্ধ রয়েছে যেখানে ডক্টর স্কিনারের কথা উল্লেখ আছে, আর তার সঙ্গে আরেকজন লোক আছে যে এমআইটির একজন গবেষক, মূলত যে কমিউনিয়নের সঙ্গে তার দেখা করিয়েছিল। সেই কমিউনিয়ন আজও এই পৃথিবীতে একটা নতুন ধর্মের রূপে জায়গা করে নিয়েছে। সুতরাং এখানে মূলত এই লোকেরা তাদের নিজস্ব একটা আলাদা ধর্ম তৈরি করেছে। এই জায়গার নাম হলো টাওয়ার অফ ট্রুথ। এটা দেখে এলেনা একেবারে হতবাক হয়ে যায়। মানে সেখানে সেই লোকটি নিজেকে ঈশ্বরের মতো বানিয়ে বসে আছে। এরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বাস করে, তাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই এটি ডক্টর স্কিনারের লুকিয়ে থাকার জন্য একটা নিখুঁত জায়গা। এখানে এলেনাকে বলা হয়, তুমি কি সেই ইমিটেশন মাইন্ডে প্রবেশ করতে পারবে? এলেনা বলে, যেহেতু এই জায়গাটি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাই এটা করা একটু কঠিন হবে। তবে এটাকে নাগা বলা হয়। তখন তারা বলে যে নাগা মানে আবার কি? এলেনা বলে, হ্যাঁ, ওখানকার যে এআইটা আছে তার নাম হলো নাগা। ক্রিস তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এই সমস্ত জানলে? এলেনা বলে, কারণ আমি ওখানেই বড় হয়েছি। আর এরপরই তারা প্ল্যান করে, যদি এলেনা একজন বিশ্বাসী হিসেবে সেখানে ফিরে যায় তাহলে তারা সহজেই প্রবেশাধিকার পেয়ে যাবে এবং সে সহজেই ভেতরে ঢুকতে পারবে। আর তোমরা জানোই যে এলেনা যেহেতু একটা ছোট্ট মেয়ে, তাই তাকে পাঠানোর ব্যাপারে তারা দ্বিধাবোধ করে। এলেনা বলে, দেখো, কোনো প্রাপ্তবয়স্ক তো ওখানে যেতেও পারবে না, কারণ তার উপরে সবাই সন্দেহ করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এলেনার সঙ্গে আরেকজন যাকে পাঠানো হবে সেও একটা বাচ্চাই হতে হবে। তাই তারা এখন লিল্যান্ডকে ঠিক করে, কারণ সেও বয়সে অনেক ছোট। অবশেষে তারা তাদের যাত্রা শুরু করে। তারা এলেনাকে বলে, আমরা কাছাকাছি কোনো মোটেলে থাকবো, যেখানে আমরা আমাদের ঘাঁটি গাড়ব। তুমি ওখানে যাও, স্কিনারের সম্পর্কে খোঁজ নাও, যদি কোনো তথ্য পাও ঠিক আছে, না হলে আমাদেরকে একটা সংকেত পাঠিয়ে দিও। যদি 72 ঘন্টার মধ্যে তোমার সংকেত আমরা না পাই, তাহলে আমরা এসে তোমাকে উদ্ধার করব। এই নাও এই স্মোক বমটা, এটাকে তুমি ব্যবহার করো আমাদেরকে বোঝানোর জন্য। অবশেষে তারা টাওয়ার অফ ট্রুথে পৌঁছে যায়। তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই অনেকে তাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। তাদের মধ্যে একজন মেয়ের নাম হলো হ্যানা, আর হ্যানা এখন এলেনাকে চিনে ফেলে। সে লিল্যান্ডকে লিওন বলে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে এ আমারই একজন বন্ধু। এলেনা এখানে এসে তার পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করে, যেমন কার্লো, এমন আরও অনেকেই। এখানে অবশেষে একজন লোক আসে যার নাম হলো বিলি। সে এই কমিউনিটির প্রধান। এরপর তাদের সব মোবাইল ডিভাইস কেড়ে নেওয়া হয়, কারণ বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। হ্যানা বলে, বাইরের পৃথিবী তোমার মগজ ধোলাই করে দিয়েছে, কিন্তু চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে এর প্রভাব চলে যাবে। যাই হোক, মহান নাগা সবসময় আমাদের সাহায্য করে। যাই হোক, এরপর রাতে যখন লিল্যান্ডের ঘুম আসছিল না, তখন সে উঠে বাইরে চলে যায়, আর আমরা দেখতে পাই যে তাদের ব্রেসলেটটাও কাজ করছে না। এরপর এলেনাও সেখানে চলে আসে। অন্যদিকে ডাক দেখে যে এফবিআইও এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে এবং তারাও সম্ভবত টাওয়ার অফ ট্রুথের স্কিনারকে খুঁজছে। ক্রিস এলেনা আর লিল্যান্ডের জন্য চিন্তিত, আর এক্সেল, সে তো পুরো দমে প্রস্তুতি নিচ্ছে আর ওয়ার্ম আপ করছে, দৌড়াচ্ছে আর প্র্যাকটিস করছে ওর পারকোর স্কিলের, যাতে এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে সে সেখানে কিছু করতে পারে। এদিকে টাওয়ার অফ ট্রুথে লিল্যান্ড এখন বলে, যে মহিলার সঙ্গে তুমি আগে দেখা করেছিলে সে তোমার মা, তাই না? এলেনা বলে, এখানে সবাই একটা বড় পরিবারের মতো, তাই আমি আমার নিজের মাকেও মা বলে ডাকতে পারি না। সবাই এখানে একে অপরের মা বাবা। পরের দিন হ্যানা তাদেরকে শহর ঘুরিয়ে দেখায়। সে বলে, এখানে সব কাজ তারা নিজেরাই করে। যেহেতু এখানে টাকা নেই, তাই তারা পার্টনার সিস্টেম ব্যবহার করে। তারা খাবার খেতে বসে, আর লিল্যান্ডের পুরো জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সে বলে, আমি একটা চাকরি করতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো, আমাকে সবসময় লোকজনের থেকে পালাতে হতো। সে তার ল্যাজারাস টিমের কথাই বলছিল, যে তার জীবন সেখানে কতটা খারাপ ছিল। কথাবার্তা বলতে বলতেই তাদেরকে একটা অদ্ভুত স্যুপের মতো জিনিস দেওয়া হয়, যা দেখে লিল্যান্ডের মোটেও ভালো লাগছিল না। বিলি বলে, এটা খাও, তবেই প্রমাণ হবে যে তুমি আমাদের পরিবারে অংশগ্রহণ করেছ। অবশেষে লিল্যান্ডও সেটা পান করে। তার একটু অদ্ভুত লাগে ঠিকই, কিন্তু কিছু করার নেই। অন্যদিকে তারা নাগা সম্পর্কে কিছু তথ্য বের করেছে। তারা 15 বছর আগের একটা রিপোর্ট পায়, যে এমআইটি একটা এআই সফটওয়্যার তৈরি করেছিল,
যা মানুষের নিউরাল নেটওয়ার্ক অনুকরণ করার জন্য তৈরি হয়েছিল। এটি আমাদের স্নায়ুতন্ত্রের ওপর ভিত্তি করেই তৈরি, এবং যে মস্তিষ্ক তারা ব্যবহার করেছিল তা আইনস্টাইনের পরে সবচেয়ে বুদ্ধিমান ছিল, আর সেটা হলো ডক্টর স্কিনারের। মানে ডক্টর স্কিনারের মস্তিষ্কের ওপরে ভিত্তি করেই এই এআই সিস্টেমটা তৈরি করা হয়েছে। এটি তার মতোই চিন্তা করে। এছাড়া এখানে এফবিআইও একটা কমিউনি তাদের আগ্রহ দেখাতে শুরু করেছে। সম্ভবত স্কিনার সেখানেই আছে। কিন্তু এখানে আমরা লিল্যান্ডের একটা দৃশ্য দেখতে পাই। সে চারিদিকে শুধু স্কিনারের খোঁজ করছে, তার চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই পায় না। তাই সে বলে এখন প্ল্যান বি এর সময় চলে এসেছে। এর মানে হলো তারা এখন সরাসরি নাগাকে অ্যাক্সেস করবে, মানে সেই এআইটাকে। তারা রাতের জন্য অপেক্ষা করে, আর রাত হলেই এলেনা এবং লিল্যান্ড দুজনেই যায়। তারা অ্যাক্সেস করার চেষ্টা করে এবং অবশেষে সেখানে পৌঁছে যায়। তারা পুরো টাওয়ারের পাওয়ার কেটে দেয়, শুধুমাত্র নাগাকে ছাড়া। মানে নাগার মূল সার্ভার তারা বন্ধ করে না। অবশেষে তারা সেখানে পৌঁছে নাগাকে অ্যাক্সেস করার চেষ্টা করে এবং নাগার মেমোরি ব্লক খুঁজে পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই এটা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তেই বিলি এসে হাজির হয়, আর আমরা দেখতে পাই হ্যানা তাদেরকে আগেই দেখে ফেলেছিল এবং সে এদের সম্পর্কে জানিয়ে দিয়েছিল বিলিকে। ফলে স্পষ্টতই তারা একটা বড় পাপ করে ফেলেছে। তারা বলে কাল আমাদের একটা পবিত্র উৎসব আছে, তোমাদের দুজনকে সবার সামনে হাজির করা হবে এবং তোমাদের এই বড় ভুলের কথা বলা হবে। তারপর নাগা নিজেই তোমাদের পবিত্র করবে। অন্যদিকে আমরা আবার ডাকের দৃশ্য দেখতে পাই। সে বিলি প্যারিস সম্পর্কে জেনে গেছে। তার নাগার সঙ্গে খুবই গভীর সংযোগ ছিল। এই কারণে সে এই এআইকে এমআইটি থেকে বের করতে সাহায্য করেছিল। তারপর সে তার নিজের কাল্ট শুরু করে, যেখানে সে এই এআইকে ঈশ্বর বানিয়ে দেয় যাতে লোকেরা তার পুজো করে। এরপর সে এই কাল্টের সঙ্গে বাইরের পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এক্সেল বলে তুমি বলছো এই এআইটা স্কিনারেরই কপি? তাহলে তোমার কি মনে হয় না যে এটা স্কিনারের মতনই মানুষদেরকে মারার চেষ্টা করবে, পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করবে, যেমন ডক্টর স্কিনার করছে? এদিকে আমরা দেখতে পাই লিল্যান্ড এবং এলেনাকে একটা জেলে বন্দি করে রাখা হয়েছে। তারা বুঝতে পারছে না যে এখানে কি চলছে। পবিত্রকরণ আর এই পবিত্র উৎসবের মানেটা কি? এলেনা বলে দেখো, পবিত্রকরণের মানে আমি জানি, কিন্তু আমি যখন এখানে ছিলাম তখন কোনো পবিত্র উৎসব ছিল না। পবিত্রকরণে তারা লোকজনকে নিয়ে যেত, আর তারপর আমরা তাদেরকে আর দেখতে পেতাম না। এটা শুনে লিল্যান্ড ভয় পেয়ে যায়। সে বলে কি তারা কি আমাদেরকে মেরে ফেলবে? এই সময় হ্যানা আসে। সে বলে না, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে পবিত্র উৎসবে। তোমাদের দুজনকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আর আমরা তোমাদেরকে জ্বলতে দেখব। তারপর আমরাও আমাদের শরীর ত্যাগ করব। আমরা সবাই জ্বলে যাব, পুরো কমিউন পরিবার। এলেনা ভাবতে থাকে যে এটা পাগলামির থেকে বড় আর কিচ্ছু নয়। সে বলে হ্যানা, তুমি কি করছো? এই জীবন কি তোমার পছন্দ? হ্যানা বলে তুমি জানো আমি সবসময় তোমার প্রতি ঈর্ষান্বিত ছিলাম। আমার হিংসা হতো। কেন জানো? কারণ তুমি এত সহজে তোমার জীবন ফিরে পেয়েছো, তোমার স্বাধীনতা পেয়েছো, আর আমরা এখানে আটকে রয়েছি। তখন আমি ভেবেছিলাম আমি নাগার উপরেই ভরসা করব, তার নির্দেশ মেনে চলব। আমার নিজের কোনো চিন্তা থাকা উচিতই নয়। কিন্তু তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি খুবই রাগ করেছিলাম যে তুমি এত সহজেই মুক্ত হয়ে গেলে। এখন হ্যানা খুবই হতাশ হয়ে পড়ে। এলেনা তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি সাহস করো, সব ঠিক হয়ে যাবে। এটা তোমার জীবন নয়। হ্যানা, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু তারপর সে নিজেকে সামলে নিয়ে বলে না, আমাকে এখন এখান থেকে যেতে হবে। কিন্তু এই সময় লিল্যান্ড তাকে থামায় আর বলে শোনো, আমার ব্যাগে একটা স্মোক বম আছে। যদি তোমার মনে একটুও সাহস আসে তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য তুমি সেই স্মোক বমটা ব্যবহার করতে পারো। পরের দিন পবিত্র উৎসব শুরু হয়। একটা বিশাল আগুন জ্বালানো হয় আর লিল্যান্ড এবং এলেনাকে ওপরে ঝুলিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাই হ্যানা সেই স্মোক বমটি নিয়ে নিয়েছে। অবশেষে যখন তাদের শাস্তি দেওয়ার সময় হয় তারা নিচে নামতে থাকে আর তারা জ্বলতেই চলেছে। ঠিক তখনই হ্যানা দৌড়ে এসে সেই স্মোক বমটি আগুনের মধ্যে ছুড়ে দেয়। আগুন থেকে লাল রঙের ধোঁয়া বেরোতে শুরু করে, যেহেতু এটা একটা ফ্লেয়ার। এক্সেল এটা দেখে বলে চলো, আমাদের সময় চলে এসেছে। তারা সবাই তৎক্ষণাৎ দৌড়ায়। বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা ঈশ্বরের ভক্ত। তারা ভাবে যে সবসময় তো কালো ধোঁয়া বের হয়, আজ লাল ধোঁয়া কেন বের হচ্ছে? এর মানে নিশ্চয়ই নাগা ঈশ্বর আমাদের ওপর রেগে আছেন। তারা সবাই টাওয়ারের ভেতরে দৌড়াতে শুরু করে এবং একটা জরুরি বোতাম টিপে দেয় আর তার ভেতরে বসেই প্রার্থনা শুরু করে।
অবশেষে ডাক এবং এক্সেলরা সেখানে পৌঁছে যায়। আমরা দেখতে পাই টাওয়ারের ভেতরে আগুন লাগতে শুরু করেছে। এটাই তাদের জরুরি পরিস্থিতি যে নাগা সবাইকে মেরে ফেলবে, মানে তারা নিজেরাই মরে যাবে। এক্সেল এবং ক্রিস এসে লিল্যান্ড এবং এলেনাকে প্রথমে বাঁচায়। এই সময় এফবিআইও এখানে এসে পড়েছে। লিল্যান্ড জানায় যে তারা তাদেরকে মেরে ফেলতে চলেছিল, কিন্তু ওদেরকে এখন আগে বাঁচাতে হবে। এখন বিলি নাগার কাছে প্রার্থনা করে, কিন্তু নাগার মূর্তিটি তার উপরেই ভেঙে পড়ে। এফবিআই এসে কিছু লোককে বাঁচায়। লিল্যান্ড হ্যানার কাছে গিয়ে তাকে ধন্যবাদ দেয়। যখন এক্সেল ভেতরে ঢোকে তখন তার হাতে একটা জিনিস আসে। সে বলে, হে নাগা, তুমি নিজের অনুসারীদের মেরে ফেলে কি পেলে? এদিকে তুমি ঈশ্বর হয়ে গেলে। তখন এক্সেল সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু পেছন থেকে একটা উত্তর আসে। এআইটা বলে ওঠে, ঈশ্বর তখনও ঈশ্বর হয় না যতক্ষণ না সে মানুষের জীবন নিয়ে খেলতে পারে। তাহলে তুমি কি মনে করো, এই হিসাবে আমি ঈশ্বর হইনি? এক্সেল বলে, আরে তুই তো শুধু একটা মেশিন যার স্ক্রু ঢিল হয়ে গেছে। এরপরেই আবার তারা তাদের বেসে ফিরে আসে। তাদের হাতে মেমোরি ব্লক তো আগে থেকেই এসে গেছে, তাই তারা এটার উপর গবেষণা শুরু করে। রাতে এলেনার ঘুম আসে না, তাই সে ক্রিসের কাছে এসে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এদিকে যখন তারা ঘুমাচ্ছে তখন ডেটা বিশ্লেষণ চলছিল। স্ক্রিনে কিছু অদ্ভুত শব্দ ভেসে উঠছে, যেগুলোর বিষয়ে আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। যেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে এরকমই অন্য একটা ভিডিওতে।